আপনারা তো সকলে প্রাকৃতিক ভূমিকম্প নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। আমি সর্বদা সামাজিক রাজনৈতিক ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তায় থাকি। বাংলাদেশে বন্দর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে হবে, এর কোনো ব্যত্যয় নাই। বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা রাখতে হলে বিশেষ করে আমাদের এই এলডিসি থেকে বের হওয়ার পরে এটার মধ্যে দরকার করবে। সেই বিনিয়োগ জন্যে আমার ব্যক্তি বিনিয়োগ দেশীয় থেকে যথেষ্ট না, আমার কারিগরি প্রযুক্তি এবং বিদেশি বিনিয়োগের এখানে প্রয়োজন আছে। এই ব্যাপারে কোনো অসুবিধার কিছু নাই, কিন্তু সেই বিনিয়োগ 13 দিনের মধ্যে আনতে হবে এইটা মনে করি না। ওই বিনিয়োগ আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিয়ে আনতে হবে এটাও মনে করি না। আমরা এক জায়গাতে আপনি কোনো ধরনের আপনি সংস্কার করলেন না, আর আরেক জায়গায় 2 সপ্তাহের ভিতরে এত বড় কাজ করে ফেললেন, আমি তো স্তম্ভিত হয়ে গেছি। তার মানে হলে চাইলে আপনারা পারেন, তাহলে অন্য জায়গায় হলো না কেন? আপনার এই প্রশ্ন তো আমাদের মনের ভিতরে বারবার আসবে। তার মানে হবে কোথায় যেন একটা রাজনৈতিক অভিপ্রায়ের ঘাটতি রয়ে গেছে, কোথায় যেন আপনার প্রণোদনার ঘাটতি রয়ে গেছে যে আপনি এটা করলে পরে কোন দিকের থেকে আপনি এটার সমর্থন পাবে। ভালো কাজ যদি সঠিকভাবেও না করি, অংশীজনের অংশীদারিত্ব স্বচ্ছতার ভিতর দিয়ে যদি না করি, নিয়মানুগভাবে না করি, তা টেকসই হয় না। এখন এইটা আমাদের উপলব্ধির ব্যাপার। আমি এটার ভিতর দিয়ে 10 রকমের প্রশ্নের মুখোমুখি হয়েছি, যেটার উত্তর আমার কাছেও নাই। আপনাদের কাছে থাকলে আমাকে জানিয়ে কেন এটা হলো। এবং মনে রাখতে হবে, দেখেন আমরা যত ধরনের কথা বলেছি, বৈষম্যমূলক চুক্তি সমস্ত বাস্তবায়ন এবং এটাকে বাতিল করতে হবে, তো 3টা চুক্তির ভিতর তো একটা তো আগের সরকারের থেকে শুরু হয়েছিল, এবং তাহলে ওইটার স্বচ্ছতাও তো আমরা ঠিক মতো দেখলাম না। ওইটাও তো আপনি বললেন না আমাকে ওখানে কিভাবে ওই চুক্তিটা হয়েছিল। এখানে তো সামগ্রিকতা স্বচ্ছতার অভাব এত ব্যাপক, যেটা আপনাকে আপনার অভিষ্ট নিয়ে সন্দেহ করার আমার সুযোগ করে দিয়েছে। এবং আপনি পুরো জিনিসটা আগামী সরকার যেটা আসবে তাদের জন্য একটি বোঝা তৈরি করে দিয়ে গেলেন, যেটা শেষ বিচারে যে হয়তো প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে না আগামী দিনে চলে যায়, এই ভয় আমার আছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমি মনে করি যে পলিসি রেট কমানোর সময় কোনো রকম, আমি বলি এই সরকার সঠিকভাবে তার ম্যাক্রো ব্যবস্থাপনার সামষ্টিক ব্যবস্থাপনার মূল লক্ষ্য হিসেবে মূল্যস্ফীতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটা সঠিক ছিল, এবং এই মূল্যস্ফীতিকে কমাতে গিয়ে সে বিনিয়োগের ক্ষেত্রে, মুদ্রা সঞ্চালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সে সংকোচনমূলক পদক্ষেপের ভিতরে থেকেছে, এবং এর ফলে চাহিদা ঘাটতি হয়েছে, যার ফলে বিনিয়োগ আসে নাই, কর্মসংস্থানের সমস্যা হয়েছে। এটা একটা অবধারিত নেতিবাচক ফলাফল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের করার ক্ষেত্রে। আমাদের অভিজ্ঞতা বলে যে এমন একটা সময় আসে যখন এটার থেকে ক্রমান্বয়ে স্থায়িত্ব থেকে প্রবৃদ্ধিতে যেতে হয়। আমরা যেটাকে বলি ফ্রম স্টেবিলিটি টু গ্রোথে যেতে হবে। বাংলাদেশ সেই সময়টা আসছে, কিন্তু এটা আরো দ্রুত আসতে পারত যদি অন্যান্য খাতে আমার সংস্কারগুলো অগ্রগতি হতো। আপনি সেটা জ্বালানি বলেন, গ্যাস পাওয়ার ক্ষেত্রে, এটা আপনি তারল্য সংকট ব্যাংকিং খাতের কথা যদি বলেন, সেখানে মজুরি এবং শ্রমিকের উৎপাদনশীলতা যদি আমি বলি, ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সরানোর ক্ষেত্রে যদি বলি, এই যে আমার প্রবৃদ্ধিতে যেতে দিল না আরো দূরের আগে, এটা শুধু পলিসি রেট কমানোর বিষয় না, এটা হলো একই রকম ভাবে আমরা বলি সাপ্লাই সাইড ইকোনমিক্সে, এটা তো ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, এটা তো হলো IMF এর পদ্ধতি। কিন্তু আমাদের মতো হেটেরোডক্স ইকোনমিস্টরা বলবে ওই মুদ্রা সঞ্চালন নীতিকে পরিপূরক হিসেবে আপনার একটা সরবরাহের ক্ষেত্রে আপনাকে আরেকটু সমর্থন দিতে হবে। ওই সমর্থনটা কেন্দ্রীয় ব্যাংক যথোপযুক্তভাবে অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের থেকে, সরকারের থেকে পেয়েছে বলে আমি মনে করি না। এর ফলেই আপনার এই মুহূর্তে সুদের হার যত আগে আমরা কমাতে পারতাম তত আগে আমরা কমিয়ে উঠতে পারিনি। আশা করি যে রাজনৈতিক উত্তরণের মধ্যে আছি, সেই রাজনৈতিক উত্তরণ আমার ওই অর্থনৈতিক উত্তরণকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে না। আপনারা তো সকলে প্রাকৃতিক ভূমিকম্প নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন।
আমি সর্বদা সামাজিক রাজনৈতিক ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তায় থাকি। আপনারা দেখেন ওই রকম যেন ভূমিকম্প আমাদের বিনিয়োগ পরিস্থিতিকে আরো আঘাতপ্রাপ্ত না করে।